ভোটের দামামা বেজে উঠেছে পাশের দেশে। আপনারা অনেকেই জানেন যে আগামী 12 তারিখ বাংলাদেশে রয়েছে তাদের জাতীয় নির্বাচন। এই অবস্থায় উত্তেজনার পরিস্থিতি এখন গোটা বাংলাদেশে। ভোট আদৌ হবে তো? ভোট হলে জিতবে কারা? প্রধানমন্ত্রী বা কে হবেন? এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের অলিতে গলিতে। এই আবহে ভোটের ঠিক 72 ঘন্টা আগে সংঘাতে জড়াচ্ছে বিএনপি জামাত। ভোটমুখী বাংলাদেশে ঠিক ভোটের আগে ইউনূসের সঙ্গে মার্কিন ডিল কতটা দেশের স্বার্থে আর কতটা ওই ইউনূসের নিজের স্বার্থে? ভূ রাজনীতিতে কারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে? কিভাবে এই সমস্ত কিছুর মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আর মাত্র মাঝে একটা দিন, তারপরেই নির্ধারিত হতে চলেছে বাংলাদেশের ভাগ্য। অনুষ্ঠিত হবে নির্বাচন। তবে বিতর্কিতভাবে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাদ দিয়েই এই যে নির্বাচন হচ্ছে তা আপনারা সবাই জানেন। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে এটাও বলছেন যে এই নির্বাচন বিশ্বের প্রথম নির্বাচন যেখানে ফ্যাক্টর হয়ে উঠবে জেন জি ভোটাররা। কারণ আপনারা অনেকেই জানেন যে শেখ হাসিনার সরকারের পতনের নেপথ্যে ছিল জেন জিদের একটা বড় ভূমিকা। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে হয়েছে তাদেরকেই সাধারণত জেনারেশন জি বলা হচ্ছে। আর বাংলাদেশের এই 1/3 জেন জি আসন্ন নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেই মনে করছেন অনেকে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় যুযুধান দুই পক্ষ হলো বিএনপি আর জামাত। এছাড়া কিছু ছোট দল এবং নির্দল প্রার্থীরাও এই ভোটের ময়দানে রয়েছে। আর ভোটের মুখে সেই বিএনপি এবং জামাত দ্বন্দ্ব এবার প্রকট হয়ে উঠছে। গত 1.5 মাসে হিংসার জন্য বহু মানুষ আহত হয়েছে। আসলে নির্বাচনী লড়াইটা দ্বিমুখী হওয়ার কারণেই এই সমস্যা হচ্ছে বলেই অনুমান করা হচ্ছে, যে কারণে মাঝে মধ্যেই বিবাদে জড়াচ্ছে জামাত এবং বিএনপি। বহু মানুষ আহত হয়েছেন। চলছে অবাধ ভাঙচুর। যেমন গত 8 তারিখ মানে রবিবারই টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে একেবারে রণংদেহী ভূমিকা নিয়ে ফেলে, যার ফলে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামাত এবং বিএনপির কর্মী সমর্থকরা। আহত হন অন্তত 50 জন। নির্বাচনী প্রচারে গিয়ে এই সংঘর্ষ ঘটে বলেই জানা গেছে। তাছাড়াও গত 4 ফেব্রুয়ারি কুষ্টিয়ায় খোকসা উপজেলায় এক বৃদ্ধের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে ওই বিএনপি আর জামাতে ইসলামীর কর্মীদের মধ্যে দফায় দফায় বাগবিতণ্ডা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত 7 জন আহত হয়েছিল। তার আগে আবার 3রা ফেব্রুয়ারি নওগাঁয় নির্বাচনী প্রচার চালানোর সময় জামাতে ইসলামী এবং বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে আহত হয়েছিলেন প্রায় 13 জন। তার মধ্যে আবার গত রবিবারে রায়পুরে জামাত বিএনপি সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে বাংলাদেশে আদৌ সুষ্ঠু অবাধ নির্বাচন হবে তো? কারণ শুধুই বিএনপি জামাত নয়, অশান্তি চলছে অন্য সমস্ত দলের মধ্যেও। একের পর এক এই সংঘর্ষগুলোই কিন্তু এই প্রশ্নকে আরও জোরালো করে তুলছে। বাংলাদেশের ঝিনাইদহ সদরের মিয়ানকুণ্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ফেরার পথে হান্ডু মণ্ডল নামে এক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগও উঠেছে। আবার জামাতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা নিয়ে পদ হারিয়েছেন রাজশাহীর এক ছাত্রদল নেতা। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া নিজ এলাকাতে ইনসানিয়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আর এই সব কিছু মিলিয়েই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে রয়েছে। যদিও মোহাম্মদ ইউনূস দাবি করেছেন যে এবারের ভোট হবে শান্তিতে, রক্ত ঝরবে না। তবে বিশেষজ্ঞরা বর্তমান অবস্থা দেখে মনে করছেন যে 12 তারিখ উত্তপ্ত থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া। স্বাভাবিকভাবেই সংঘর্ষ হতে পারে জামাত এবং বিএনপি শিবিরের মধ্যে। বাংলাদেশের পুলিশ একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এ কারণে এই সমস্ত আসনে আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন উত্তেজনা এবং হিংসার আশঙ্কাও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভোটের হাওয়া কি বলছে? আগের এপিসোডে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম যে সমীক্ষাগুলোতে কি উঠে আসছে। এখন শেষ পর্যায়ের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতের পড়শি দেশের ভোটারদের সবচেয়ে পছন্দের দল হলো প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।
তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী শক্তি জামাতে ইসলামী এবং ছাত্র আন্দোলনের নেতাদের তৈরি নতুন দল এনসিপি জোট। জানা যাচ্ছে ইতিমধ্যেই অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে বাংলাদেশবাসীর সমর্থন চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনমত সমীক্ষার ফলাফল যদি মিলে যায় তাহলে মৃদুভাষী তারেক রহমানের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। আর মোহাম্মদ ইউনূস, তার কি হবে? তার জামানা তো শেষ হতে চলল। কি হবে তার? একাধিক প্রতিশ্রুতি, নাকি তিনি মন গড়া কথা বলে বাংলাদেশের মানুষকে ভুলিয়ে রাখতে চেয়েছিলেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনার সরকারের পতনের পর 2024-এর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর গদিতে বসে 17 দিনের মাথায় ইউনূস ঘোষণা করেছিলেন যে সমস্ত উপদেষ্টার সম্পত্তির হিসেব প্রকাশ করবেন তিনি। ধীরে ধীরে সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রেও তা বাধ্যতামূলক করা হবে বলেও জানিয়েছিলেন। এমনকি বাংলাদেশের সরকারি ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার কথাও ঘোষণা করেছিলেন ইউনূস। যদিও তার মেয়াদ শেষ হতে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এখনো কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে অধিকাংশ উপদেষ্টাই সম্পত্তির হিসেব জমা দিয়েছেন, কিন্তু তা নাকি প্রকাশ্যে আসেনি। বহু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন সে দেশের উপদেষ্টারা সম্ভবত অনেক সম্পত্তির মালিক হয়েছেন, আর সেই তথ্য প্রকাশ করলে মানুষ নানান আলোচনা করবে, প্রশ্ন তুলবে। আর এই ভয়ে, এই দুর্বলতা থেকেই নাকি তাদের নাম প্রকাশ করা হয়নি বা সম্পত্তির হিসেব প্রকাশ করা হয়নি। তা না হলে সম্পদের তথ্য প্রকাশ করতে বাধা কোথায়? গোটা ঘটনায় কিন্তু প্রশ্নের মুখে পড়েছেন ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার। দেখুন, এমনিতেই বাংলাদেশের অনেকেই ইউনূসকে সন্দেহের চোখে দেখেন। অনেকেই বলেন তিনি নাকি আমেরিকার চর। এদিকে সেই আমেরিকার সঙ্গেই আবার সম্প্রতি বাণিজ্য চুক্তি হয়েছে বাংলাদেশের ইউনূস সরকারের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস জানিয়েছেন বাংলাদেশের ওপর থেকে শুল্ক কমিয়ে নিয়েছে আমেরিকা। আসলে তাদের ওপর 19% শুল্ক বসানো হয়েছে, 1% কমানো হয়েছে। অন্যদিকে আমেরিকার পণ্য দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকের ওপর 0 ট্যারিফ বসানো হয়েছে। এই চুক্তির পর ঢাকা একটি বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বাশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান এবং আমেরিকার তরফের রাষ্ট্রদূত জেমিসন গ্রির এই চুক্তিতে সই করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের প্রশংসাও নাকি করতে দেখা গেছে আমেরিকার রাষ্ট্রদূত জেমিসন। অন্যদিকে হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে দু দেশই শুল্কের বাধা পেরিয়ে বাণিজ্য করতে ইচ্ছুক। খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ ভোটের মুখেই কেন এই চুক্তি? এমনটা হওয়ার পেছনে কি ভোটের অঙ্ক আর ইউনূসের ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে রয়েছে? কি চাইছেন ইউনূস? দেখুন, ভোটের আগে কেন তড়িঘড়ি এত বড় একটা চুক্তি করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। সবটাই কি বাংলাদেশের স্বার্থে, নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে? আপনারা জানেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দাবি করেছেন মোহাম্মদ ইউনূস আমেরিকার হাতের পুতুল, বকলমে বাংলাদেশ চালাবে আমেরিকা। এরপর জামাতের মতন আদ্যপান্ত একটি মৌলবাদী দলের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতাও সেই তত্ত্বেই কিন্তু শিলমোহর দিয়েছে। যদিও আপনাদের আগেই বলেছি যে বাংলাদেশ নির্বাচনে এগিয়ে রয়েছে তারেক রহমানের বিএনপি, বাকি দলগুলোর গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে অত্যন্ত কম। আর সেটা বুঝতে পেরেই কি আগে ভাগে এই চুক্তিতে সই করে ফেলল আমেরিকা এবং ইউনূস? থাকছে সেই প্রশ্নটা, এই চুক্তির মাধ্যমে কি জামাতের শক্তি বৃদ্ধি করলে আমেরিকা? বিশেষজ্ঞরা অন্তত তেমনটা কিন্তু বলছেন। তাদের মতে আমেরিকা আসলে বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাইছে যে জামাতের সঙ্গে তাদের সখ্যতা রয়েছে, আর ইউনূসও তাদের কাছের লোক, আর ইউনূস তো জামাতের কাছের লোক। ফলে এখন এই 2-2 4 হয়ে গেলে কিছুটা ব্যাকফুটে চলে যেতে পারে বিএনপি। তবে এখানে অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ইউনূসের এখানে কি লাভ? দেখুন, আপনারা এক কথায় স্বীকার করবেন যে ক্ষমতার স্বাদ কেমন হয় তা কিন্তু এই 1.5 বছরে অত্যন্ত ভালো করেই পেয়েছেন ওই মোহাম্মদ ইউনূস। সেই স্বাদকে এখন অস্বীকার করবেন কিভাবে? বাঘ একবার মাংসের স্বাদ পেয়ে গেলে কি সেই স্বাদ ভুলতে পারে? আর এদিকে
বাংলাদেশের জনগণ ইউনূসের ভালো মানুষই মুখোশের আড়ালে স্বরূপটা অনেকেই জেনে ফেলেছেন। আর সেই স্বরূপটা ঢাকতে আমেরিকার সঙ্গে তড়িঘড়ি চুক্তি করে বাংলাদেশের মানুষের মন বদলাতে চাইছেন কি তিনি, যাতে ইউনূসের মহিমা নিয়ে বাংলাদেশের মানুষ জয় জয়কার করতে থাকেন আর তিনিও ক্ষমতার রাশ ধরে রাখতে পারেন। তবে এই চুক্তির প্রভাব ভোট বাক্সে কি আদৌ পড়বে সেটা অবশ্য সময় বলবে। তবে এই সুযোগে ময়দানে কিন্তু নেমে পড়েছে চীনও। জানা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে চীনের প্রভাব ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। রয়টার্স সূত্রে খবর, হাসিনা জমানা পতনের পর ঢাকা নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েনকে কাজে লাগাতে চাইছে চীন। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বাংলাদেশের রাজনৈতিক নেতা এবং সাংবাদিকদের সঙ্গে বিলিয়ন ডলারের পরিকাঠামো প্রকল্প নিয়ে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে। তাছাড়া আপনারা জানেন যে ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন তৈরির কারখানা স্থাপনের বিষয়ে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি যে গত 1 দশক ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ চীনে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 18 বিলিয়ন ডলার এবং আমদানিকৃত পণ্যের 95% চীনা পণ্য। এছাড়াও শেখ হাসিনার জমানার অবসানের পর চীনা কোম্পানিগুলো বাংলাদেশের শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল এই চীনেই। ফলে এতে কিন্তু কৌশলগত পরিবর্তনের একটা ইঙ্গিত ছিল। এ প্রসঙ্গে সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেসের সিনিয়র ফেলো কনস্ট্যান্টিনো জেভিয়ারের মতে, ভারতের সঙ্গে বাংলাদেশের সংকটের সুযোগ নিয়ে চীন প্রকাশ্যে এবং নেপথ্যে উভয়ভাবেই নিজের প্রভাব কিন্তু পাকাপোক্ত করছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের প্রেক্ষাপটে চীন নিজেকে আরও নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদার হিসেবে উপস্থাপন করছে। যদিও বাংলাদেশের শেখ হাসিনার সময়ে চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্য এবং প্রতিরক্ষা সম্পর্ক কিন্তু বজায় ছিল। অবশ্য তখন ঢাকার প্রধান অংশীদার ছিল ভারত। তবে হ্যাঁ, বিশ্লেষকরা কিন্তু মনে করছেন চীনের সঙ্গে সম্পর্ক অনিবার্যভাবেই শক্তিশালী হওয়ার অর্থ এই নয় যে ভারতের সঙ্গে বাংলাদেশের শত্রুতা তৈরি হবে। সব মিলিয়ে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে দিতে পারে বলেই মনে করছে বিশ্লেষকরা। তবে এই আবহে হাত গুটিয়ে দর্শকের ভূমিকায় নেই কিন্তু ভারত। সংবেদনশীল করিডোর, চিকেন স্নেকের নিরাপত্তা আরও কঠোর করতে উদ্যোগী হয়েছে ভারত। আপনারা জানেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে সরু যে স্থলপথটি তাকেই কিন্তু শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয়। কারণ মাত্র 22 কিলোমিটার চওড়ায় এই অংশটি কেটে গেলে গোটা উত্তর পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আর এই কারণেই বহু বছর ধরে এটি ভারতের অন্যতম বড় কৌশলগত দুর্বলতা হিসেবে ধরা হয়। প্রতিবেশী দেশ এবং শত্রুপক্ষ বারবার এই করিডোরের ওপর চাপ সৃষ্টি করার একটা চেষ্টা করে থাকে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে যখন এই করিডোর নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে এবং চীনের দৃষ্টিও এই অঞ্চলের দিকে পড়েছে, স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ বেড়েছে ভারতে। আর এই পরিস্থিতিতে ভারত সরকারও সিদ্ধান্ত নিয়েছে শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে এই দুর্বলতাকে শক্তিতে বদলে ফেলতে হবে। তাই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন শিলিগুড়ি করিডোর এলাকায় 4টি নতুন রেল লাইন তৈরি করা হবে, যার মধ্যে 2টি হবে পুরোপুরি ভূগর্ভস্থ। 3 মাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত এই আন্ডারগ্রাউন্ড লাইন প্রায় 22 থেকে 24 মিটার মাটির নিচে যাবে। ফলে ভবিষ্যতে এই করিডোরে মোট 6টি সমান্তরাল রেল লাইন থাকবে, 4টি মাটির ওপর আর 2টি মাটির নিচে, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও অনেক বেশি নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন করবে। আপনাদের জানিয়ে রাখি যে এই ভূগর্ভস্থ রেলপথ শুধু সাধারণ যাত্রী বা পণ্য পরিবহনের জন্য নয়, মূলত প্রতিরক্ষা এবং সামরিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো সংকট বা যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষ আকাশ বা স্থলপথে আঘাত হানলেও মাটির নিচ দিয়ে সেনা ও সামরিক সরঞ্জাম কিন্তু দ্রুত নিরাপদে সরানো যাবে, পাঠানো যাবে। আর কে না জানে যে বাগডোগরা বিমান ঘাঁটিও কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।
অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পকে ঐতিহাসিক এবং কৌশলগত সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বহু বছর ধরে চিকেন স্নেককে দেখিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, অথচ 1971 সালে যুদ্ধের পরে এই জায়গাকে শক্তভাবে সুরক্ষিত করা উচিত ছিল, যা এতদিন হয়নি। তিনি আরও বলেছেন, শুধু ভারত নয়, বাংলাদেশেরও নিজস্ব দুর্বল করিডোর আছে, উত্তর বাংলাদেশ করিডোর এবং চট্টগ্রাম করিডোর। তাই এই বিষয়টি একতরফা নয়। এর পাশাপাশি ভারত ইতিমধ্যেই শিলিগুড়ি করিডোর এলাকায় নতুন সেনাঘাঁটি এবং সামরিক স্থাপনা কিন্তু তৈরি করেছে, বিশেষ করে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি, যাতে সীমান্ত নজরদারি, দ্রুত সেনা মোতায়েন এবং বহুমুখী নিরাপত্তা নিশ্চিত করা যায়। সব মিলিয়ে ভূগর্ভস্থ রেললাইন এবং সামরিক পরিকাঠামোর এই জোরদার উদ্যোগ দেখিয়ে দিচ্ছে যে চিকেন স্নেক ধীরে ধীরে একটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য সুরক্ষিত, শক্তিশালী এবং অটুট জীবনরেখায় পরিণত হচ্ছে। আর এর মাধ্যমে ভারতের সাফ বার্তা যে এই করিডোর ভাঙা বা বিচ্ছিন্ন করার আর সহজ হবে না। সব মিলিয়ে স্পষ্ট, বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং তা জড়িয়ে রয়েছে আমেরিকা, চীন এবং ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে। ভোটের ফলাফল যাই হোক না কেন, তার প্রভাব পড়বে গোটা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে। আর সেই সম্ভাব্য ঝুঁকি বুঝেই ভারত কিন্তু আগে ভাগেই নিজের ঘর গুছিয়ে নিচ্ছে, চিকেন স্নেককে দুর্বলতা থেকে শক্তিতে রূপান্তরিত করছে। অর্থাৎ প্রতিবেশী রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে ভারত আর প্রতিক্রিয়াশীল থাকবে না, বরং নিজের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় এক ধাপ এগিয়ে থেকেই চাল ঠিক করবে। আজ এ পর্যন্তই। নমস্কার।